বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি পূর্বের মতোই তোমাদের সাথে আছি, মোহাম্মদ রাকিব হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, আফজালউদ্দিন মেমোরিয়াল কলেজ। তো আজকে আমরা তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র বিষয়ের নতুন একটা অধ্যায়, পঞ্চম অধ্যায় মানে হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের প্রথম ক্লাসে তোমাদেরকে নিয়ে আমি হাজির হলাম। তো আজকে আমরা এই ক্লাসে বললাম নতুন, কিন্তু আসলে নতুন একটা ক্লাস না, এটা তোমরা একাদশ শ্রেণীতে পড়েছ। একাদশ শ্রেণীতে আমি তোমাদের পড়িয়েছি, বাট যেহেতু তোমাদের দ্বাদশ শ্রেণীতে তোমরা এখন উঠেছ, তো তোমার দ্বাদশ শ্রেণীতে রিভিশন ক্লাস এটা বলাই চলে। তারপরেও আমি চেষ্টা করেছি, চেষ্টা করব তোমাদেরকে আবার A to Z জানিয়ে দেওয়ার জন্য রিভিশন ক্লাসগুলোতে। তো সো আমরা যে ক্লাসগুলা করাবো, এই ক্লাসগুলোতে তোমরা যা না বুঝবা অবশ্যই আমাকে বলবা। কারণ হচ্ছে এটা কিন্তু এই ক্লাসগুলো কিন্তু আর টেস্টের আগে আর কিন্তু রিভিউ করা হবে না, কিন্তু সময় কিন্তু পাওয়া যাবে না। টেস্টের আগে কিন্তু এগুলো কি করা যাবে না, আর রিভিউ করা যাবে না। তো এখন যা অনেকে ভুলে গেছো, আবার নতুন করে তোমরা এগুলো জেনে নাও। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসে। তাহলে আজকের ক্লাসে আমরা যা শিখব বা আজকের শিক্ষণফল হচ্ছে, তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে আমরা তোমাদের শিখাবো আমি। তো স্বল্পমেয়াদী অর্থায়ন কি এটা তোমরা শিখতে পারবে। তারপরে হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস সমূহ চিহ্নিত করতে পারবে এবং অপ্রাতিষ্ঠানিক উৎস সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে ব্যবসায় ঋণের ধারণা ও ব্যবসায় ঋণের খরচ নির্ণয় পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। যেহেতু আমরা বলেছি এই চ্যাপ্টারের নাম হচ্ছে কি, আমরা জানি স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন। তো স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়নের আমরা প্রথম যে কথাটা, যে স্বল্প মেয়াদী অর্থায়ন, তো আজকে আমরা যেটা শিখব স্বল্প মেয়াদী অর্থায়ন কি, এটা আমরা যেহেতু শিখব, তো আমরা যাই দেখি স্বল্প মেয়াদী অর্থায়ন কি আমরা দেখি। তো এখানে দেয়া আছে, দেখো একটা জনতা ব্যাংকের এখানে একটা ছবি দেয়া আছে, হেড অফিসের ছবি। তো স্বল্প মেয়াদী অর্থায়ন আমরা পূর্বের ক্লাসেও জেনেছি, স্বল্প মেয়াদী অর্থায়ন হচ্ছে সাধারণত 1 বছরের কম সময়ের জন্য যে টাকা সংগ্রহ করা হয়। অর্থায়ন মানে হচ্ছে সংগ্রহ করা, আমরা জানি কি সংগ্রহ করা, তহবিল সংগ্রহ করা, অর্থ সংগ্রহ করা, এটা আমরা জানি। তাহলে স্বল্প মেয়াদী অর্থায়ন, স্বল্প মেয়াদ বলতে আমরা বুঝি যেটা 1 বছরের কম সময়, যেটা কি 1 বছরের কম সময়। তাহলে এইখানে সুন্দর করে আমি দেখো লিখে দিচ্ছি তোমাদের জন্য, 1 বছর বা কম সময়ের জন্য, 1 বছর বা তার কম সময়ের জন্য যে তহবিল বা যে অর্থায়ন করা হয় এবং উক্ত সময়ের মধ্যে পরিশোধ করা হয়, উক্ত তহবিল বা অর্থ সংস্থানকে বা অর্থ সংস্থানের একদম কি অর্থায়নকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। তাহলে আমরা বলতেছি যে যে টাকাটা বা যে তহবিলটা 1 বছরের মানে হচ্ছে তহবিলটা সংগ্রহ করা হয় 1 বছরের কম সময়ের জন্য, আবার 1 বছরের মধ্যে বা ওই উক্ত মেয়াদে আবার কি করতে হয়, পরিশোধ করতে হয়, তাকে কি বলে, স্বল্পমেয়াদী অর্থায়ন বলে। তাহলে আমরা শর্টকাটে বুঝলাম স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য টাকা সংগ্রহ করব, আবার 1 বছরের মধ্যে টাকাটা কি দিব, বা যে মেয়াদে আনছি ওই মেয়াদে কি দিব, ফেরত দিব। আর মেয়াদটা যে মেয়াদ বলতে আমরা কি বুঝাইছি, অবশ্যই 1 বছরের কম হবে অবশ্যই, কারণ এটার নামই যেহেতু স্বল্পমেয়াদী অর্থায়ন। তো ঠিক আছে, আমরা জানি যে আমরা বলছি স্বল্পমেয়াদী অর্থায়নের প্রকারভেদ আমরা জানি যে আমরা দুইভাবে স্বল্পমেয়াদী অর্থায়ন সংগ্রহ করতে পারি। আমরা জানি যে আমরা অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারি। অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে কি করতে পারি, আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারি। তাহলে অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে বলতে আমরা এখানে কি বুঝাইতে চাচ্ছি, যে অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে কি আমরা এটা জানবো। তো দেখি, অপ্রাতিষ্ঠানিক উৎসকে আবার আমরা 2 ভাগে ভাগ করছি। তো অপ্রাতিষ্ঠানিক উৎসকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন আর একটা হচ্ছে গ্রাম্য মহাজন। আবার স্বতঃস্ফূর্ত অর্থায়নকে 3টা ক্রাইটেরিয়া মানে 3টা ভাগ আছে। স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে আছে ব্যবসায় ঋণ, ক্রেতা হতে অগ্রিম, বকেয়া খরচ।
তাহলে আমরা প্রথমেই বললাম যে স্বল্পমেয়াদী অর্থায়ন আমরা দুইভাবে স্বল্পমেয়াদের জন্য অর্থায়ন করতে পারি। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক ওয়েতে, আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ওয়েতে। তাহলে প্রাতিষ্ঠানিক ওয়ে বা পদ্ধতিতে আমরা কিভাবে টাকা সংগ্রহ করতে পারি একটু দেখি। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক উৎস থেকে আমরা টাকা সংগ্রহ করতে পারি। একটা হচ্ছে মুদ্রা বাজার থেকে, আর একটা হচ্ছে ব্যাংক ঋণ নিয়েও আমরা কি করতে পারি, টাকা সংগ্রহ করতে পারি। তারপরে হচ্ছে আবার দেখো এখানে ব্যাংক ঋণকে আবার দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে জামানতবিহীন ব্যাংক ঋণ, আর একটা কি জামানত যুক্ত ব্যাংক ঋণ। তো আমরা এখানে দেখলাম যে হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎসকে দুই ভাগে ভাগ করা হয়েছে এখানে। তো একটা প্রাতিষ্ঠানিক উৎসকে আমি কোনো প্রতিষ্ঠান থেকে যদি ঋণ নিই তাহলে দুই ওয়েতে বা দুইটা জায়গা থেকে আমি ঋণ নিতে পারি। একটা হচ্ছে মুদ্রা বাজার, আমরা জানি মুদ্রা বাজার কোনটা, আর একটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ নিতে পারি। আবার ব্যাংক ঋণকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে জামানতবিহীন ব্যাংক ঋণ আমি নিতে পারি, আর একটা হচ্ছে জামানতযুক্ত ব্যাংক ঋণ নিতে পারি। তো জামানতবিহীন ব্যাংক ঋণের মধ্যেও আবার প্রকারভেদ আছে, তোমরা বইয়ে দেখতে পারবা। আর তো আমি বলে দিই মুখে, সেটা হচ্ছে জামানতবিহীন ব্যাংক ঋণের মধ্যে আছে ঋণ রেখা, ঘূর্ণীয়মান ঋণ, লেনদেন ঋণ। আর জামানতযুক্ত ঋণের মধ্যে আছে প্রাপ্য বিল আর হচ্ছে মজুত মাল বন্ধকীকরণ। তো আমরা এটা দেখলাম হচ্ছে আমরা দুইটা ওয়েতে দুইটা জায়গা থেকে আমি আমার ব্যবসার জন্য কি করতে পারি, আমি ব্যবসার জন্য টাকা সংগ্রহ করতে পারি। কোন মেয়াদে? স্বল্প মেয়াদ বলতে 1 বছরের কম সময়ের জন্য আমি যদি আমার টাকা দরকার হয়, ব্যবসার জন্য প্রয়োজন হয়, তাহলে আমি দুইটা ওয়েতে, একটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে আমি ঋণ নিতে পারি অথবা কোনো ব্যক্তির কাছ থেকে। যেহেতু অপ্রাতিষ্ঠানিক বলছে তাহলে অবশ্যই কোনো ব্যক্তি হবে, কোনো প্রতিষ্ঠান যেহেতু না। তো আমি কোনো ব্যক্তির কাছ থেকেও আমি কি করতে পারি, ঋণ নিতে পারি, অথবা কোনো প্রতিষ্ঠান থেকে আমি ঋণ নিতে পারি। তাহলে স্বল্পমেয়াদী অর্থায়নের দুইটা উৎস, একটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান থেকে আমি নিতে পারি অথবা কোনো ব্যক্তির কাছ থেকে আমি ঋণ নিতে পারি, এটা দুইটা উৎস। তো অপ্রাতিষ্ঠানিকের মধ্যে আবার দুইটা ভাগ আমি বলে দিছি, এবং প্রাতিষ্ঠানিকের মধ্যে দুইটা ভাগ, তার মধ্যে আরও ক্রাইটেরিয়া আছে। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা বলে দিছি শিক্ষণফলের মধ্যে আমরা বলছি যে অপ্রাতিষ্ঠানিক উৎসের যে বিশ্লেষণগুলো আছে, আমরা এই যে এগুলো আজকে অপ্রাতিষ্ঠানিক যে সাইটটা আছে এই সাইটগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা প্রাতিষ্ঠানিক উৎসের যে আলোচনাগুলো এগুলা দিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা চলে যাই। আজকে যেহেতু অপ্রাতিষ্ঠানিক উৎস দিয়ে আমরা আলোচনা করব, তাহলে আমাদের আলোচনায় চলে আসি। তো আমরা যেহেতু স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসসমূহ আলোচনা করতেছি, এই উৎসের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ আমরা অপ্রাতিষ্ঠানিক উৎস কাকে বলে আমরা বলছি যে অপ্রাতিষ্ঠানিক বলতে কোনো ব্যক্তির কাছ থেকে। তাহলে দেখি এখানে কি বলছে, যে অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন নন ইনস্টিটিউশনাল ফাইন্যান্সিং, বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এবং ঋণ দানে নিয়োজিত প্রতিষ্ঠান ব্যতীত মানে কি ছাড়া, যে আমি কোনো ব্যাংকে থেকে নিলাম না বা কোনো এনজিও বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নিলাম না, তাই বলছে যে বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এবং ঋণ দানে নিয়োজিত প্রতিষ্ঠান ব্যতীত অন্য যে কোনো ব্যক্তি বা সহ ব্যবসায়ীর নিকট থেকে যে ঋণ নেওয়া হয় তাকে কি বলে, অপ্রাতিষ্ঠানিক উৎস বলে। তাহলে আমি প্রথমে বলছি, দেখো এখানে চিত্রের মধ্যে আমি বোঝানোর চেষ্টা করছি, দেখো কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিতেছে, কোনো প্রতিষ্ঠান থেকে না। তো তাই বলছে, তাহলে অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন হচ্ছে আমি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিব, কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নিব না। তাহলে আমি ধার বা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কর্জ করে আমি নিতে পারি। যদি ধার কর্জ করে নেই তাহলে কি এটা অপ্রাতিষ্ঠানিক উৎস, স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস। দেখো তাই বলছে, অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণের সময় তেমন কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। হ্যাঁ, অপ্রাতিষ্ঠানিক উৎসের জন্য আমি যদি কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিই তাহলে কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না। কোনো ব্যাংক থেকে ঋণ নিলে আমার ছবি, নাম, দস্তখত যাই বলি না কেন, স্টাম্প, তারপরে হচ্ছে যদি কোনো কিছু জামানত লাগে, আমার অনেক সময় লাগে না। তো এই যে অনেক কিছু আনুষ্ঠানিকতা প্রয়োজন হয়, কিন্তু নর্মালি অপ্রাতিষ্ঠানিক উৎসের ক্ষেত্রে কোনো এরকম আনুষ্ঠানিকতা কি হয় না, পালন করা হয় না। দ্রুত সংস্থানের ক্ষেত্রে উক্ত উৎস খুবই জনপ্রিয়। হ্যাঁ, তোমার যদি খুব দরকার হয়, ইমিডিয়েট টাকা দরকার ব্যবসায়ের জন্য, তুমি কারো কাছ থেকে কোনো আত্মীয় স্বজনের কাছে ধার কিন্তু নিতে পারো। তুমি যদি ব্যাংকে যেয়ে বলো আমাকে 1 লাখ টাকা ধার দেন, এটা কিন্তু সম্ভব না।
কিছুদিন সময় লাগবে। তো এইটাই বলছে যে দ্রুত সংস্থানের ক্ষেত্রে উক্ত উৎস খুবই জনপ্রিয়। নিচে স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসসমূহ আলোচনা করা হলো। নিচে বলতে নেক্সট স্লাইডগুলোতে আলোচনা করা হলো। তো আমরা জানি স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসর মধ্যে আমরা দেখছি যে দুইটা ভাগ, একটা হচ্ছে গ্রাম্য মহাজন আর একটা কি স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তো গ্রাম্য মহাজনটা আমরা দেখো এখন মেয়েদের জন্য খুব সুখবর, আমরা নিয়ে আসছি স্বর্ণের গহনা তোমাদের জন্য, কিন্তু এখন দিতে পারলাম না, সরি। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা দেখি গ্রাম্য মহাজন মানে কি। গ্রাম্য মহাজন, তো আমাদের এলাকায় এখন গ্রাম্য মহাজন নাই, শিল্পপতি আছে, একটু আমাদের এলিট শ্রেণীর কিছু লোকজন আছে। তারা কি করে, তারা হচ্ছে গ্রামের যে নিম্নবিত্ত যারা আছে তাদের যদি টাকার প্রয়োজন হয় তারা কি করে, তাদেরকে টাকা দিয়ে সাহায্য করে থাকে। কিন্তু এর বদলতে তারা কি করে, তারা যদি টাকা ফেরত না দিতে পারে গ্রামের যে নিম্ন শ্রেণীর লোকজনরা আছে, তাহলে কি বলে যে তুমি যেহেতু টাকা দিতে পারতেছো না, তোমার ওই জমিটা আমার নামে লিখে দাও। তো আগেকার দিনে গ্রাম্য মহাজনরা তাই করতো। তাই দেখো এখানে আমি লিখে দিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে, গ্রাম্য মহাজন বা স্থায়ী মহাজন। দেখো কি বলছে, গ্রাম্য মহাজন ইংরেজিতে লিখে দিয়েছি ভিলেজ লিডার, তাই না, না লিন্ডার, আচ্ছা লিন্ডার্স। তারপর কি বলছে, স্বল্পমেয়াদী অর্থায়নে একটি অপ্রাতিষ্ঠানিক উৎস হলো গ্রাম্য মহাজন। তাহলে স্বল্পমেয়াদী অর্থায়নের একটি অপ্রাতিষ্ঠানিক উৎস গ্রাম্য মহাজন, এটা আমরা জানি। তাহলে স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস কয়টি, দুইটি, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন আর একটা কি গ্রাম্য মহাজন। এগুলো কিন্তু বহু নির্বাচনীতে আসবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এক সময়ে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের জনপ্রিয় উৎস ছিল গ্রাম্য মহাজন। এক সময়ে বলতে মানে হচ্ছে অনেক আগে, আধুনিক সময়ে না, কারণ আধুনিক সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন, যে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কাজ করে। এখন গ্রাম্য মহাজনদের কাজ মানে বেল শেষ যাকে বলে, এখন কিন্তু আর ওই রকম নাই, যে হচ্ছে গ্রাম্য মহাজনের যে প্রচলনটা এটা কিন্তু কমে গেছে, খুব আছে, খুব গ্রাম অঞ্চলে আছে। তো তাই বলছে দেখো স্বল্পমেয়াদী অর্থায়নের একটি অপ্রাতিষ্ঠানিক উৎস হলো গ্রাম্য মহাজন। এক সময়ে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের জনপ্রিয় উৎস ছিল গ্রাম্য মহাজন। বর্তমানে যদিও এটি অর্থ সংগ্রহের জনপ্রিয় উৎস হিসেবে বিবেচিত হয় না, তাই আমরা বলছি যে বেল নাই। তারপরে গ্রাম অঞ্চলে বিভিন্ন এক মালিকানা প্রতিষ্ঠান বা ক্ষুদ্র প্রতিষ্ঠানের মালিকগণ প্রয়োজনে গ্রাম্য মহাজন থেকে চড়া সুদে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। দুঃখিত আমি ইন্টারফেয়ার করার জন্য। তো দেখো, তো এক্ষেত্রে ঋণ গ্রহীতা সুদসহ আসল প্রদানে ব্যর্থ হলে মহাজনরা তাদের বন্ধকি সম্পদ দখল করে নেয়। গ্রাম্য মহাজনরা এ ঋণের উপর দিন ভিত্তিক, সপ্তাহ ভিত্তিক অথবা মাস ভিত্তিক সুদ গণনা করে থাকে। এরূপ ঋণ সুদ পরিশোধপূর্বক নবায়ন করা যায়। তাহলে হচ্ছে গ্রাম্য মহাজনরা, আমি প্রথমে বলছি যে এখন যেহেতু গ্রাম্য মহাজন নাই, সমাজে এলিট শ্রেণীর লোকজন আছে, মানে বড় লোকরা আছে, মানে হচ্ছে বিত্তশালী লোকজন আছে, তারা যদি গ্রামের যে নিম্নবিত্ত মানুষ যারা আছে তাদের যদি টাকা পয়সা দরকার হয় বিপদ আপদে অসুখ বিসুখে, তো তারা যায় তাদের কাছে যে ভাই আমি অসুস্থ, আমার টাকা পয়সা দরকার, আমাকে কিছু টাকা দাও। টাকা দেয়, পরে যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে বলে তোমার জমিটা আমার নামে লিখে দাও, বা অথবা জোরপূর্বক নিয়ে নেয় টাকা বাবদ অথবা আর কিছু টাকা দিয়ে। কিন্তু আবার যারা স্বেচ্ছায় নেয় যে আমার ব্যবসায় দরকার, আমি এখন ব্যাংক থেকে নিতে পারতেছি না, ওনার কাছ থেকে নিয়ে আপাতত চলি, কিন্তু এই যে চলির কথা, এই কথাটা সে হচ্ছে পরে আর দিতে পারলো না, ব্যবসা করে ব্যবসায় ওরকম লাভ হয় নাই, তো সে কি করতে পারে, এই ব্যবসায় যে টাকাটা নিছে সে সুদ আকারে এই টাকার উপর সুদ দিয়ে সে পরবর্তীতে আরও কিছু সময় নিতে পারে। সেটা বলছে নবায়ন। নবায়ন মানে কি, সময় নেয়া, নতুন করে নেয়া, বা যে ভাই আমি সুদ তো দিয়েই যাচ্ছি, আমার আরও 1 বছর সময় বাড়িয়ে দেন, এটাকে বলে হচ্ছে নবায়ন করা। তো তাই বলছে। তো আশা করি গ্রাম্য মহাজন যেটা, এটা কি এটা তোমরা বুঝতে পারছো। তো অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে একটা গ্রাম্য মহাজন পড়লাম। তো আমরা দেখি এখন পড়বো স্বতঃস্ফূর্ত অর্থায়ন। স্বতঃস্ফূর্ত অর্থায়নটা কি আমরা আগে একটু দেখে নেই। দেখো কি বলছে, ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম থেকে যে অর্থায়নের সৃষ্টি হয় তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। তাহলে ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম বলতে তোমরা কি বুঝো?
আমি তো বুঝি ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম বলতে আমি মানে হচ্ছে যারা যদি মুদির দোকানদারি হয় বা কোনো কাঁচামালের ব্যবসা করে বা যে কোনো একটা ব্যবসা করুক, ম্যানুফ্যাকচারিং যে কোনো ব্যবসা করে, তাহলে তারা কি করতে হবে, প্রতিনিয়ত কাঁচামাল কিনে আনতে হয়, তৈরি করে বিক্রি করে, কাঁচামাল কিনে আনে তৈরি করে উৎপাদন করে বিক্রি করে। আর যারা মুদির দোকান বা এরকম যদি হয় তাহলে হচ্ছে বড় আড়তদার থেকে পণ্য নিয়ে আসে, খুচরা দোকানে নিয়ে আসে, বিক্রি করে, আবার আনে। এই যে একবার মানে বিক্রি করতেছে আনতেছে, বিক্রি করতেছে আনতেছে, এই যে স্বাভাবিক কার্যক্রম, এটাই তো ব্যবসায়ের কি স্বাভাবিক কার্যক্রম। এই স্বাভাবিক কার্যক্রম মানে হচ্ছে আমি একটা দোকান থেকে বারবার যাচ্ছি, প্রতিনিয়ত সবসময় ওই দোকান থেকে কেনাকাটা করি, ওনার সাথে কি আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আর এই সম্পর্কের কারণে সে আমাকে এখন বাকিও দেয়, সে আমাকে বলে যে ঠিক আছে আপনি টাকা পরে দিন। এটা কি এই যে মানে হচ্ছে আবার আমারও সুনাম আছে যে আমি টাকা মেরে খাবো না বা টাকা দিব, ঠিক মতো দিব। তো তার ওই ব্যবসায়ীর এরকম বিশ্বাস আমার প্রতি আছে। তো তাই বলছে যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলতে ওইটাই বোঝায় যে ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম থেকে যে অর্থায়নের সৃষ্টি হয় তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। দেখো এইখানে যদি ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম আমি একবার নিলাম তো আর জীবনে দিলাম না, যদি এরকম হয় তাহলে কিন্তু স্বাভাবিক না। স্বাভাবিক কার্যক্রম মানে হচ্ছে আমি নিচ্ছি দিচ্ছি, এটা হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। তাহলে এটাই বলছে যে ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম থেকে যে অর্থায়নের সৃষ্টি হয় তাকে কি বলে, স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে। তাহলে আমি একবার নিলাম, নগদে দিলাম, একটা সময় আমি যদি কোনো টাকা ক্রাইসিস হয়ে যায় আমাকে বাকি দিবে, ওইটাকে অর্থায়ন হিসেবে কাজ করলো, স্বতঃস্ফূর্ত অর্থায়ন হিসেবে কাজ করলো। স্বতঃস্ফূর্ত অর্থায়ন হিসেবে কাজ করলো কেন? কারণ হচ্ছে আমার সুনাম, আমি সব সময় আমার অনেকের ব্যবসার ক্ষেত্রে একটু বিঘ্ন ঘটতেই পারে, অনেক সময় টাকা ক্রাইসিস থাকতে পারে, তখন যদি এরকম হয় তখন কিন্তু এই সুনামটা কি হয়, কাজে লাগে যে না লোক ভালো। স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো ব্যবসায় ঋণ, বকেয়া খরচ ও গ্রাহকদের নিকট থেকে অগ্রিম। তাহলে স্বতঃস্ফূর্ত অর্থায়ন কোনটা? ব্যবসায় ঋণ, বকেয়া খরচ, গ্রাহকদের নিকট হতে অগ্রিম, এগুলো কি স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এই তিনটাই স্বতঃস্ফূর্ত অর্থায়ন। স্বতঃস্ফূর্ত অর্থায়নের জনপ্রিয় উৎস হলো ব্যবসায় ঋণ। তাহলে এই তিনটাই স্বতঃস্ফূর্ত অর্থায়ন, কিন্তু এর মধ্যে জনপ্রিয় কোনটা? ব্যবসায় ঋণ। তাহলে কিন্তু এখানে একটা বহু নির্বাচনে আসতে পারে যে স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে জনপ্রিয় উৎসটা কোনটা, সেটা হচ্ছে কি ব্যবসায় ঋণ। তো ঠিক আছে, স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে দেখো তিনটা বিষয় আছে, তো তিনটা বিষয়ের মধ্যে হচ্ছে ব্যবসায় ঋণ জনপ্রিয় খুব, ক্রেতা হতে অগ্রিম, আরেকটা কি আছে বকেয়া খরচ। আমার দুঃখিত। তো দেখো ব্যবসায় ঋণ আমরা পড়ব ডিটেলস, ক্রেতা হতে অগ্রিম এবং বকেয়া খরচ। তো আমরা দেখি যে ক্রেতা হতে অগ্রিম বলতে কি বোঝায়। আমরা যদি খুব সহজ অর্থে বুঝি যে ক্রেতা হতে অগ্রিম মানে হচ্ছে আমি তাকে সেবা দিলাম না। দেখো আমরা যদি কোনো মানে হচ্ছে ডাক্তারের যাই, অনেক ডাক্তার আছে যারা হচ্ছে মানে হচ্ছে তোমার একটু বড় বড় বলতে তারা একটু ভালো ডাক্তার, তাদের কি প্রেসক্রিপশন আগে দিতে হয়, আগে দিয়ে তারপরে হচ্ছে টিকিট নিতে হয়, তারপরে মানে হচ্ছে ডাক্তার দেখাইতে হয়। আবার অনেকে আছে যে আমি ডাক্তার মানে হচ্ছে আমার অসুখের প্রেসক্রাইব করে দিল বা হচ্ছে আমার ওষুধের নোট লিখে দিল, আমি হচ্ছে তারপরে দিলাম, টাকাটা দিলাম, এরকম হয় অনেকে। কিন্তু কিন্তু অনেকের ক্ষেত্রে আবার কি আছে যে ডাক্তার কিন্তু দেখাই নাই কিন্তু আগেই কিন্তু টাকা দিয়ে দিয়েছি, তাহলে মানে কি সেবা প্রদান করিনি কিন্তু সেবার মূল্য বাবদ টাকা গ্রহণ করে ফেলছি, এটা কিন্তু অগ্রিম নেওয়া হইলো না। তাহলে তাহলে ডাক্তার কি করলো, আমার কাছ থেকে অগ্রিম নিয়ে নিছে, তাহলে হচ্ছে সেবা কিন্তু প্রদান করে নাই, এর আগে আমার কাছ থেকে টাকা নিয়ে নিছে। তাই বলছে যে ক্রেতা হতে অগ্রিম মানে হচ্ছে ডাক্তার এখানে আমার কাছ থেকে অগ্রিম টাকাটা নিয়ে নিল বা ডাক্তারের পিএস নিয়ে নিল, কিন্তু ডাক্তার কিন্তু আমাকে সেবা প্রদান করেনি। আর একটু সহজ অর্থে যদি আমরা বলি তাহলে আমাদের আশেপাশে অনেক ইট ভাটা আছে, তো ইট ভাটার মালিকরা কি করে যে হচ্ছে ইট বিক্রি করার আগেই যারা মানে হচ্ছে আগেই বর্ষা মাসে বর্ষার সিজনে তো তারা কি করে ইট বানায় নাই, এর আগেই ইট বিক্রি করে ফেলে, 50 গাড়ি 100 গাড়ি বিক্রি করে ফেলে। তো বিক্রি করে কি করতে করে তারা টাকা নিয়ে আসে, মানে ইটের বাবদ টাকা আনে, পরে ইট বানিয়ে পরে তারা দেয়। তাহলে কি এখানে কি করছে যে সেবা কিন্তু প্রদান করে নাই কিন্তু সেবার মূল্য বাবদ টাকা গ্রহণ করছে। তো তাই বলছে যে ক্রেতা হতে অগ্রিম, অগ্রিম নিয়ে নিছি, টাকা আমি আগে নিছি কিন্তু সেবা দেই নাই, ব্যাপারটা এরকম। আশা করি বুঝতে পারছো। তো একটু দেখি এখানে কি বলছে যে ক্রেতার নিকট হতে অগ্রিম, অ্যাডভান্স ফর কাস্টমার্স। তো কি বলছে, সুনাম সম্পূর্ণ কোম্পানি ক্ষেত্রে পণ্যের চাহিদা থাকায় ক্রেতাগণ পণ্য সরবরাহের আগেই অগ্রিম মূল্য পরিশোধ করে। কি বলছে, সুনাম সম্পন্ন কোম্পানির ক্ষেত্রে পণ্যের চাহিদা
চাহিদায় ক্রেতাগণ পণ্য সরবরাহের আগেই অগ্রিম মূল্য পরিশোধ করে থাকে। এই যে আমাদের দেশে করোনা পরিস্থিতির মধ্যে তো আমরা অনেক দোকানে, আজকেও আমি একটা দোকানে গেলাম তো স্যানিটাইজারের জন্য, যে দেখো এখন অনেকেই আগে টাকা দিয়ে রাখছে কিন্তু স্যানিটাইজার পায় না। মানে কি, ক্রেতার চাহিদা বেশি, স্যানিটাইজার যে হ্যান্ড ওয়াশ যেগুলো বলো বা এইগুলোর চাহিদাটা এখন বেশি, এর জন্য আগেই টাকা দিয়ে রাখছে কিন্তু সেবা বা পণ্য এখনও কি করা হয় নাই, সরবরাহ করা হয় নাই। তাই বলছে যে সুনাম সম্পন্ন কোম্পানি ক্ষেত্রে পণ্যের চাহিদার থাকায় ক্রেতাগণ পণ্য সরবরাহের আগেই অগ্রিম মূল্য পরিশোধ করে। তাই বললাম যে এখানে দেখো তোমার আগেই পরিশোধ করতেছে, কারণ এখন চাহিদা বেশি করতেছে। সব ম্যাক্সিমাম এর ক্ষেত্রে যে আগে অর্ডার কাটতে হয় বা আগে অগ্রিম টাকা দিতে হয় তারপরে মাল আসে, এরকম হয়। আবার অনেকের ক্ষেত্রে যে না মাল দেয় তারপরে টাকা নেই। ঠিক আছে, তাহলে আমরা ইট ভাটার কথা বললাম, ডাক্তারের ভিজিটের কথা বললাম, এটা বুঝতে পারছো। তো একাধিক ক্রেতার কাছ থেকে প্রাপ্ত অগ্রিম অর্থ প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য ব্যবহার করতে পারে। তো আমরা বলছি ইট ভাটার মালিকরা কি করে, যে আগেই মানে বর্ষার সিজনে তো আর ইটা বানায় না, বানায় হচ্ছে শীতের সিজনে, তাই না? তো বর্ষার সিজনে আগেই তার কাছ থেকে টাকা এনে তার যে খরচ আছে, যা মাটি টাটি কিনার এগুলা কিনে, তো সে কি করতেছে, বিনিয়োগ করতেছে, কিন্তু ক্রেতার কাছ থেকে এনে সে তার ব্যবসায়ে বিনিয়োগ করতেছে। তাই বলছে যে একাধিক ক্রেতার কাছ থেকে প্রাপ্ত অগ্রিম অর্থ প্রতিষ্ঠানে সাময়িক সময়ের জন্য ব্যবহার করতে পারে। তাহলে একটি সাময়িক সময়ের জন্য যেহেতু ব্যবহার করলো, তো এটা কি স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে পড়ে, যেহেতু ব্যক্তির কাছ থেকে আনছে সেটা এটা অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে পড়ে। ওকে, ঠিক আছে। তারপরে নেক্সট আমরা যাই বকেয়া খরচ। বকেয়া খরচ মানে হচ্ছে, দেখো আমি তোমাদের পড়াই, তো সারা মাস পড়ানোর পরে মাস শেষে কিন্তু আমরা স্যালারি পাই। তাহলে এই মাস শেষে যে স্যালারিটা পাই, এটা কি হচ্ছে আমাদের যে স্যালারিটা, টাকাটা আমাদের চেয়ারম্যান স্যার উনি কিন্তু মাস শেষেই দেয় টাকাটা, তাই না? তো আমাদের সম্মানিত মাস শেষে দেয়। তাহলে এখন এই যে মাস শেষে দেয়, এই যে স্যালারির টাকাটা, সে কি অন্য জায়গায় কি বিনিয়োগ করতে পারতেছে না স্বল্প সময়ের জন্য? 10 দিন 20 দিন বা 25 দিন পরে আমাদের দিতে হবে, বা 1 মাস 30 দিন পরে দিতে হবে। তাহলে ওই টাকাটা সে অন্য জায়গায় কি করতেছে, বিনিয়োগ করতে পারতেছে। তো সেইটাই বলছে, দেখো বকেয়া ব্যয়সমূহ। তো ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ব্যয় রয়েছে যেগুলো সুবিধা বা উপযোগ আগে ভাগ করা হয়, তার মূল্য নির্দিষ্ট সময় পরে পরিশোধ করা হয়। তাহলে কি বলছে, যে ব্যবসা প্রতিষ্ঠানে কিছু ব্যয় রয়েছে যেগুলো সুবিধা আগে হচ্ছে উপভোগ করা হয়, তারপরে মূল্য পরিশোধ করা হয়। মানে হচ্ছে এখানে আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা আগে সেবাটা গ্রহণ করতেছ, তারপরে কিন্তু আমার যে আজকে বা আমরা যে ক্লাস নেই, যে প্রতিদিন 30 দিন পরে আমাদের টাকাটা দেয়, প্রতিদিনের তো একটা আছে, তাই না, সম্মানই আছে। তো এই টাকাটা আমাদের মানে দেয়। তাহলে তুমি আগে সেবাটা গ্রহণ করলা, আগে উপভোগ করলা, তারপরে হচ্ছে তুমি কি করলা, টাকাটা পরিশোধ করলা। তো এখানে বলে দিছে যেমন বেতন, বাড়ি, যেমন বেতন, ভাড়া বলতে তুমি এখানে রিক্সা ভাড়াও বলতে পারো। মানে হচ্ছে তুমি আগে যাও, বকেয়া রাখো, কি যাওয়ার আগে কি টাকা দাও না, এটা কিন্তু করো না। তাই বলছে আগে উপভোগ করো তারপরে দাও। তো ইত্যাদি ব্যয় সাথে সাথে পরিশোধ না করে একটি নির্দিষ্ট সময় পর পরিশোধ করা হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রত্যেক দিনের বেতন বা ভাড়া নির্দিষ্ট সময়ে পরিশোধ পূর্ব পর্যন্ত ব্যবসায় বিনিয়োগ করতে পারে। আমি যেটা তোমাদের বলছি, যে আমাদের চেয়ারম্যান স্যার যদি আমাদের 30 দিন পরে যে টাকাটা দেয়, এই টাকাটা অন্য জায়গায় সে বিনিয়োগ করতে পারে। এটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা আছে তাদের মাস শেষে দেয়। তাহলে এই যে ফ্যাক্টরির যে হচ্ছে তোমার মালিকরা এই টাকাটা কি করতে পারে, অন্য জায়গায় বিনিয়োগ করতে পারে। তো ঠিক আছে, তোমরা বুঝতে পারছো বকেয়া খরচ তাহলে কি। তাহলে দেখো আমরা দেখব হচ্ছে ব্যবসায় ঋণ। তো ব্যবসায় ঋণ আমরা দেখি, ব্যবসায় ঋণ কি। আমরা জানি যে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা বিক্রেতার নিকট থেকে ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলে যে ঋণের সৃষ্টি হয় তাকে কি বলে, ব্যবসায় ঋণ বলে। তো ক্রেতা বিক্রেতার উদ্দেশ্যে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে, কিন্তু এটা কিন্তু পুনরায় বিক্রয়ের উদ্দেশ্য থাকতে হবে। এখানে প্রথম কন্ডিশন হচ্ছে, আমি যদি কোনো পণ্য বা হচ্ছে আমার ছোট বিবাহের জন্য আমি অনেক মানে হচ্ছে চাল ডাল এগুলো নিয়ে আসলাম, তা বাকিতেই নিয়ে আসলাম, কিন্তু এটা কিন্তু কি হলো না, ব্যবসায় ঋণ হইল না। এটা কি ব্যবসায় ঋণ হইল না? হ্যাঁ, আমি যদি মানে হচ্ছে ওই বাকিতে পণ্য আইনে আমি যদি মানে হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে আনি, ওইটা ব্যবসায় ঋণ হইল। তো তাই বলছে যে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা বিক্রেতার নিকট থেকে ধারে বা বাকিতে পণ্য ক্রয় করলে যে
ঋণের সৃষ্টি হয় তাকে কি বলে? ব্যবসায় ঋণ বলে। এক্ষেত্রে নগদ অর্থের লেনদেন হয় না। হ্যাঁ, আমার কাছে টাকা নাই, আমি স্বাভাবিক লেনদেন করি, সবসময় ওই দোকান থেকে কিনি, সেক্ষেত্রে আমাকে সে বলছে যে ঠিক আছে আপনি টাকা দিয়েন 30 দিন বা 60 দিন বা 2 মাস বা 3 মাস পরে দিয়েন, তো সেক্ষেত্রে তো আমি বাকি আনছি, এখানে কি হবে? নগদ টাকার কোনো লেনদেন হবে না? হবে না, তাই বলছে এখানে কোনো নগদ টাকার লেনদেন হয় না। স্বাভাবিক ঋণের ক্ষেত্রে যে নগদ অর্থের আগমন ঘটে, ব্যবসায় ঋণের ক্ষেত্রে সেটা হয় না। ধারে ক্রয় বিক্রয় থেকে এর সৃষ্টি হয়, কারণ ব্যবসায় ঋণ অবশ্যই বাকিতেই কিনলেই সৃষ্টি হয়। আমি যদি নগদ টাকা দিয়ে কিনে আনি তাহলে কি ব্যবসায় ঋণ হবে না? তাই বলছে। ব্যবসায় ঋণ এক ধরনের জামানতবিহীন ঋণ, তবে এখানে কিন্তু অদৃশ্য সুনাম কাজ করে। আমার সুনামটা জামানত হিসেবে কিন্তু কাজ করে, এটা কিন্তু বুঝতে হবে যে না আমি এটা জামানতবিহীন, এটা আমি বুঝি, ঠিক আছে জামানতবিহীন, কিন্তু তুমি যদি লোক হিসেবে খারাপ হও, তোমার লেনদেন যদি খারাপ হয়, তোমাকে কিন্তু কি দিবে না? সে বাকি দিবে না। তোমার সুনাম আছে, এই সুনামটা অদৃশ্য জামানত হিসেবে এখানে কিন্তু কাজ করে। তো ঠিক আছে, আমরা আরেকটু ডিটেলস একটু আলোচনা করব ব্যবসায় ঋণের ধারণা সম্পর্কে, আমরা আরেকটু জানার চেষ্টা করব, যেহেতু আমাদের এখানে একটা অঙ্কের রিলেটেড আছে, অঙ্কের রিলেশন আছে, আমরা একটা অঙ্ক করব বা আমাদের ম্যাথ আসে, ম্যাথ রিলেটেড এই টপিক্সটা, তো সেহেতু আমাদের আরেকটু ভালো করে জানতে হবে। তো দেখি যে ব্যবসায় ঋণের ধারণা। স্বল্পমেয়াদী অর্থায়নের মধ্যে বহুল প্রচলিত উৎস হলো ব্যবসায় ঋণ। আমরা জানি যে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বা অপ্রাতিষ্ঠানিক উৎসের স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে সবচেয়ে জনপ্রিয় উৎস কোনটা? ব্যবসায় ঋণ। 3টে উৎস আছে স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে, আমরা পড়ছি ক্রেতা হতে অগ্রিম, বকেয়া খরচ, ব্যবসায় ঋণ। এই 3টার মধ্যে কিন্তু এটা সবচেয়ে জনপ্রিয়, এটা আমরা শুনছি বা বললাম। তো এটি এমন এক ধরনের ঋণ যা ক্রেতা স্বল্প সময়ের জন্য ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে ব্যবস্থা করে থাকে। তাহলে এখানে বলছে বিক্রেতা ক্রেতাকে স্বল্প সময়ের জন্য ধারে পণ্য বিক্রয়ের মাধ্যমে ব্যবস্থা করে থাকে। হ্যাঁ, তাই বলছে যে স্বল্প সময়ের জন্য, এখানে 5 বছর 10 বছরের জন্য কিনে দেয় না, 1 মাস 2 মাস 15 দিন 20 দিন এরকম করে জন্য দিতে পারে, যে না ঠিক আছে ভাই যান, আপনার যেহেতু টাকা নেই এখন, ঠিক আছে আপনি বিক্রি করে মাল বিক্রি করেই আমাকে টাকা দিন। তাহলে এই যে মাল বিক্রি করে আমার টাকা ছাড়াই আমি মূলধন হয়ে গেল, আমার বাকি দিয়ে আমি নিতে পারলাম, এইটা বলছে। তো দেখো, মূলত ব্যবসায় ঋণ বলতে বর্তমানে বাকিতে ক্রয় করে ভবিষ্যতে পরিশোধকে বোঝায়। হ্যাঁ, বর্তমানে ক্রয় করলাম কিন্তু আমি ভবিষ্যতে টাকাটা পরিশোধ করব, তাই বলা যায় যে বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয়ের ফলে যে ঋণের উদ্ভব হয় তাকে ব্যবসায় ঋণ বলে। ব্যবসায় ঋণের ক্ষেত্রে কৃত পণ্যের মূল্য সাথে সাথে পরিশোধ না করে বিলম্বে পরিশোধ করা হয়, আর বিলম্বে পরিশোধ করা হয় বিধাহিত এটা হচ্ছে বাকি, তাই না? তো এইটাই বলছে। তো আমরা এই কথাটা আমরা আরেকটু বুঝলাম যে ব্যবসায় ঋণ কোনটা। তো তারপরে হচ্ছে ব্যবসায় ঋণের সাথে যেহেতু আমরা বারবারই কয়েকটা প্রশ্নের সাথে করি, যে তোমরা প্রশ্ন আমাকে করতে পারো যে স্যার ব্যবসায় ঋণের আমরা তো এই যে সূত্র বা আমরা সূত্র যেটা করব, তোমরা যেহেতু এটা আমরা ক্লাস করছি এর আগে, তো এর জন্য তোমাদের আরেকটু সুবিধা হবে। তোমরা বলতে পারো যে আমরা ব্যবসায় ঋণের ব্যয় বের করি কেন? যেহেতু বাকিতে আনছি, এখানে আবার কিসের ব্যয় আছে, খরচ কি এখানে? আমি বাকি আনছি যে টাকা, এটা আমি দিয়ে দিব, তো এখানে তো খরচের কিছু নাই, আমার তো বেশিও দিতে হবে না। যে আমি যে টাকা বাকি আনছি, আমি 1 লাখ টাকার বাকি আনছি আর আমি 1,10,000 দিব, এরকম কেউ দিবে না? কেউ কিন্তু দিবে না। কিন্তু এখানে তাহলে আসলে ব্যয়ের কোনটা, ব্যয় আসলে কোনটা? তো হ্যাঁ, এইটা আমাদের আজকে মুখ্য বিষয়। আমরা চেষ্টা করব সুন্দর করে বোঝার জন্য আসলে ব্যবসায় ঋণের ব্যয় কি আছে না নাই। তো এখানে দেখো একটা প্রশ্ন তোমাদের বোঝার জন্য একটা প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো কি বলছে, ব্যবসায় ঋণ ব্যয়মুক্ত ব্যাখ্যা করো। ব্যবসায় ঋণ ব্যয়মুক্ত, এটা কিন্তু সত্যি কথা, ব্যবসায় ঋণ ব্যয়মুক্ত, ব্যবসায় ঋণে কোনো ব্যয় নেই। তাহলে আমরা একটু পড়ি, দেখি তো কি বলছে। যে ব্যবসায় ঋণ আমরা কিন্তু প্রশ্ন আমরা আবার পড়ছি যে ব্যবসায় ঋণের ব্যয় কে বহন করে, আমরা প্রশ্ন পড়ছি না এরকম? হ্যাঁ, আমরা কিন্তু এটাও বলছি যে আমরা এখন বলতেছি যে ব্যবসায় ঋণের ব্যয়মুক্ত। হ্যাঁ সত্যি, ব্যবসায় ঋণে কোনো ব্যয় নাই, ব্যয়মুক্ত। তাহলে আমরা একটু দেখি আসলে ব্যবসায় ঋণের ব্যয়মুক্ত, তারপরেও আবার আমরা ব্যয় নির্ণয় করি, তাহলে কোনটা আসলে ব্যয়ের ফ্যাক্টটা কোনটা? তো একটু দেখি। ব্যবসায় ঋণ বলতে পুনরায় বিক্রয়ের জন্য ক্রেতা কর্তৃক বিক্রেতার নিকট হতে ধারে পণ্য ক্রয়ের ফলে সৃষ্ট ঋণকে বোঝায়। ধারের ক্রয়ের ক্ষেত্রে যদি নগদ বাট্টার সুযোগ দেয়া না থাকে, সেক্ষেত্রে ব্যবসায় ঋণ ক্রেতার দৃষ্টিকোণ হতে ব্যয়মুক্ত হয়। দেখা এই যে এখানে কথা, এই যে দেখো এই লাইনটা,
ধারে ক্রয়ের ক্ষেত্রে যদি নগদ বাট্টার সুযোগ দেয়া না থাকে। আচ্ছা, তুমি ধরে নাও, আমার কথাটা একটু শোনো মনোযোগ দিয়ে, খুব বেশি ইম্পর্টেন্ট কথা এটা, যে তুমি আমার কাছ থেকে কিছু পণ্য বাকিতে নিলা, যে স্যার আমাকে কিছু 1,00,000 টাকার পণ্য বাকি দেন। তো আমি বললাম ঠিক আছে, তুমি পণ্যটা নাও, তুমি 30 দিনের মধ্যে আমাকে টাকাটা দিয়ে দিবা। তো ঠিক আছে, তুমি 30 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিলা। হ্যাঁ, তোমাকে যদি এটা বলি যে তুমি 30 দিনের মধ্যে দিবা, তাহলে এখানে কোনো 30 দিনের মধ্যে তুমি দিয়ে দিলা, শেষ। যদি আবার আরেকটা কন্ডিশন দিই যে না, হ্যাঁ তুমি 30 দিনের মধ্যে দিবা, তোমাকে দিতেই হবে 30 দিনের মধ্যে, হ্যাঁ তবে তুমি আমার স্টুডেন্ট, তোমার জন্য একটা সুযোগ আছে, আমি সুযোগ দেই তোমাকে। সেটা সুযোগটা হচ্ছে, তুমি যদি 10 দিনের মধ্যে আমার টাকাটা ফেরত দিতে পারো, তাহলে আমি তোমাকে 5% যে টাকাটা দিছি এর সাথে মানে যে টাকা বাকি দিছি পণ্য, এর সাথে আমি 5% কম রাখবো। আচ্ছা, তুমি যদি ওই 10 দিনের মধ্যে টাকাটা দিতে পারো, তাহলে 5% কম দিতে পারবা? হ্যাঁ, দিতে পারবা। হ্যাঁ, তুমি দিতে পারলা না, 10 দিনের মধ্যে তুমি টাকাটা দিতে পারলা না, তাইলে তুমি যে দিতে পারলা না, এই টাকাটা তোমার পরবর্তীতে অতিরিক্ত মানে বেশি দিতে হবে না? তাহলে এটা ব্যয় হিসেবে গণ্য হয়, যে আমাকে সুযোগ দিছিল, আমি টাকাটা ফেরত দিতে পারলাম না, ওইটা আমার ব্যয় হিসেবে গণ্য। এখানে তাই বলছে, একজ্যাক্ট এখানে তাই বলছে। দেখো, ধারে ক্রয়ের ক্ষেত্রে যদি বাট্টার সুযোগ দেয়া না থাকে, সেক্ষেত্রে ব্যবসায়ী ঋণের ক্রেতার দৃষ্টিকোণ থেকে কোনো ব্যয় নেই। তোমার তো আমি চান্সই দিই নাই, বলছি তুমি 30 দিনের মধ্যে দিও, কোনো সুযোগ দেই নাই। এখানে কি কোনো নগদ বাট্টার কোনো সুযোগ দিছি? নগদ বাট্টার কিন্তু কোনো সুযোগ দেই নাই, যে ঠিক আছে তুমি 30 দিনের মধ্যে দিয়ে দিও। হ্যাঁ, তোমার এখানে আবার বলছি, দেখো পরের কথাটা যেটা বললাম, যে এক্ষেত্রে নগদ বাট্টার সুযোগ হারানোর কোনো বিষয় থাকে না, কারণ দেই নাই, হারানোর বিষয় থাকবে কিভাবে? পরে দেখো, ব্যবসায় ঋণের ব্যয় বলতে নগদ বাট্টার সুযোগ গ্রহণ না করার ব্যয়কে বোঝায়। তাহলে আমি তোমাকে বললাম, এই যে ওই সময় বললাম, আবার রিপিট করতেছি কথাটারে, যে তোমাকে বলছি যে ঠিক আছে তুমি 30 দিনের মধ্যে দিও, একটা কথা বললাম, নগদ বাট্টার সুযোগ দেই নাই। আবার পরবর্তীতে আমি তোমাকে বলছি যে ঠিক আছে তুমি 30 দিনের মধ্যে তোমাকে দিতেই হবে টাকাটা, যদি তুমি 10 দিনের মধ্যে টাকাটা দিতে পারো, 5% কম রাখবো। তাইলে তুমি 10 দিনের মধ্যে দিতে পারলা না, তাহলে কি তুমি 5% ওই ছাড় পাইবা? না, ছাড় কিন্তু পাইবা না। সেক্ষেত্রে তুমি 5% বেশি তোমাকে দিতে হবে, বা ফুল টাকাটাই তোমাকে দিতে হবে, এইটাই ব্যয় হিসেবে গণ্য হয়। তো এখানে তাই বলছে, দেখো ব্যবসায় ঋণের ব্যয় বলতে নগদ বাট্টার সুযোগ গ্রহণ না করার ব্যয়কে বোঝায়। সুতরাং ধারে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের শর্তের মধ্যে নগদ বাট্টার সুযোগ দেয়া না থাকলে ব্যবসায়ের ঋণের ব্যয় সৃষ্টি হবে না, তাই ব্যবসায়ের ঋণ ব্যয়মুক্ত হয়। তাইলে আমরা এক কথায় একদম শর্টকাট বুঝি যে ব্যবসায়ের ঋণ ব্যয়মুক্ত যদি বাট্টার সুযোগ না দেয়া হয়। বাট্টার সুযোগ না দেয়া হয় মানে হচ্ছে তুমি এত দিনের মধ্যে দিতে পারলে তোমাকে কম রাখুম, এই কথাটা যদি উল্লেখ না থাকে তাহলে ব্যয়মুক্ত। আর যদি এই কথাটা উল্লেখ থাকে যে হ্যাঁ, তাহলে কিন্তু ব্যয়যুক্ত, কারণ হলে আমি যদি না নিতে পারি তখন কিন্তু ব্যয় হিসেবে গণ্য হবে। আমরা যদি সুযোগ ব্যয় বলি না, যে হচ্ছে দুইটা প্রকল্পের মধ্যে একটা গ্রহণ করলাম আরেকটা ত্যাগ করলাম, হ্যাঁ ওইটার মধ্যে ওইটাও গ্রহণ করলেও তো লাভ হইতো, আমি লাভ করতে পারতাম, আমি পারলাম না, তো ওইটা আমার জন্য সুযোগ ব্যয়। তো এরকমই যে আমাকে চান্স দিছিল, আমি বাট্টার এটা নিতে পারলাম না, তো এটা কি হিসেবে গণ্য? ব্যয় হিসেবে গণ্য। তো আশা করি বুঝতে পারছো তোমরা। তো ঠিক আছে, তাহলে ব্যবসায় ঋণের ব্যয় বা নির্ণয় করার ব্যবসায় ঋণের ব্যয় বা খরচ নির্ণয় করার সূত্র আমরা জানি। তো দেখো, ব্যবসায় ঋণের ব্যয় বা খরচ সংক্ষেপে আমরা বলি সিটিসি। আমরা ব্যবসায় ঋণের ব্যয়, এটা পূর্ণরূপ হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো এইটা একটা সূত্র। তো এই সূত্র এখানে দেয়া আছে যে এই যে সিডিআর, তারপর হচ্ছে 100 সিআরডি। তো এইভাবে তুমি এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করে তুমি ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করতে পারো। অথবা আমরা তোমাদের যেটা শিখিয়েছি যে বাংলা যেহেতু অঙ্কে এইরকম বাট্টার হারি দেয়া থাকে, পরিশোধকাল বা বাট্টা গ্রহণের সময় এগুলাই বলা থাকে, তো সেহেতু এই কথাগুলো তুমি এইভাবে তুমি করে বা এই সূত্রটা অ্যাপ্লাই করেও তুমি কি করতে পারো, অঙ্ক সলিউশন
করতে পারো। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে দেখব যে ব্যবসায় ঋণের ব্যয় বা খরচ নির্ণয় করার যে সূত্র, এটা দেখলাম। তো আমরা একটা অঙ্ক দেখব, আমরা রিভিউ করতেছি যেহেতু ক্লাসটা অনেকে নতুন করে আবার বুঝতেছি, অনেকে ভুলে গিয়েছিলাম। তো দেখো এখানে একটা প্রশ্ন নিয়ে আসছি আমি। তো দেখো এখানে দেয়া আছে 1 নম্বর, যে মিস্টার শিহাব একজন ব্যবসায়ী, তিনি 3/10 নিট 30 শর্তে কিছু দ্রব্য বাকিতে ক্রয় করেছেন। যদি ক্রেতা নগদ বাট্টা গ্রহণ না করে তাহলে এই ব্যবসায় ঋণের ব্যয় কত? আমরা জানি যে নগদ বাট্টা গ্রহণ করলেই কি হয়, নগদ বাট্টা গ্রহণ যদি উল্লেখ না থাকে তখন কি ব্যবসায় ঋণ ব্যয় মুক্ত, আর যদি যদি নগদ বাট্টা উল্লেখ থাকে সেক্ষেত্রে ব্যবসায় ঋণ ব্যয় যুক্ত। তো এখানে দেখো সুন্দর করে এই অঙ্কে বলে দিছে যে তুমি যদি সে দেখো মিস্টার শিহাব একজন ব্যবসায়ী, মানে শিহাব একজন ব্যবসায়ী, এই ব্যবসায়ীটা সে কোন একটা দোকান থেকে কিছু পণ্য বাকিতে নিছে। তো বাকি শর্ত হচ্ছে 30 দিনের মধ্যে টাকা দিতেই হবে, আর সে যদি 10 দিনের মধ্যে দিতে পারে তাহলে 3% কম রাখা হবে। এটার কথা হচ্ছে তো এইটা, তাই না? অনেক সময় প্রশ্ন দেওয়া থাকে এরকম যে হচ্ছে শিহাব একজন ব্যবসায়ী, তিনি 3% বাট্টার হারে মানে হচ্ছে 30 দিনে পরিশোধযোগ্য বাকিতে পণ্য ক্রয় করে, 10 দিনের মধ্যে দিলে সে 3% বাট্টা পাবে, এরকম ঢালাভাবে লেখা থাকতে পারে। তবে বেশিরভাগ সময় এরকমই লেখা থাকে। তাহলে এরকম লেখা থাকার উদ্দেশ্য হচ্ছে যে নিট মানে হচ্ছে এত দিনের মধ্যে দিতেই হবে, নিট মানে টোটাল এই দিনের মধ্যে দিতে হবে। আর 10 দিনের মধ্যে দিলে, তাহলে 10 দিনের মধ্যে দিলে কয় পার্সেন্ট কম রাখবে? 3% কম রাখবে। তো এখানে তাহলে আমি যদি এই 3% কম পেতে চাই, কয় দিনের মধ্যে টাকাটা দিতে হবে? 10 দিনের মধ্যে টাকাটা দিতে হবে। তাহলে এখানে দেখো, যদি ক্রেতা নগদ বাট্টা গ্রহণ না করে তাহলে এর ব্যয় কত? হ্যাঁ, যদি নগদ বাট্টা গ্রহণ না করে, তো আমরা জানি যে আমরা তো ওইটাই জানি যে নগদ বাট্টা আমাকে চান্স দিছে, আমি নিতে পারলাম না বাট্টার সুযোগটা, ওইটাই তো আমার জন্য কি ব্যয়। তো ঠিক আছে, দেখি তো আমরা এই সূত্রটা কোনটা দিয়ে দেখবো, যে এখানে যেহেতু বের করতে বলছে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করো, তো আমরা জানি যে এই সূত্র হচ্ছে এইটা। তো ব্যবসায় ঋণের ব্যয় সংক্ষেপে লিখতে পারি সিটিসি। সূত্র হচ্ছে বাট্টার হার 100 মাইনাস বাট্টার হার গুণ 360 বা 65, যে যাই লেখা হবে, সমস্যা নাই। তো 360 ডিভাইডেড বাই পরিশোধকাল মাইনাস বাট্টা গ্রহণের সময় গুণ 100। তো এখানে আমরা জানি যে এখানে আমরা একটা টেকনিক অবলম্বন করি যে সবচেয়ে কম মানে সবচেয়ে ছোট যেটা ওটা হচ্ছে বাট্টার হার, এটা আমরা বলি। তারপরে সেটা হচ্ছে বাট্টা গ্রহণের সময়, আর সবচেয়ে বড় যে সংখ্যাটা ওটা হচ্ছে কি পরিশোধকাল। এটা আমরা টেকনিক অবলম্বন করি, যে অনেকে আবার এই দুটার মধ্যে প্যাচ লেগে যায়, তো এর জন্য কিন্তু এগুলা মনে রাখার আসলে এরকম উচিত না। তারপরেও তোমাদের অঙ্ক যেন ভুল না হয়, এটা হলো টেকনিক। তো আমরা বলতেছি যে হচ্ছে তাহলে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। দেখো এই যে পরিশোধকাল 30 আর বাট্টা গ্রহণের সময়, তাহলে আমি যদি 3% বাট্টা নিতে চাই তাহলে কয় দিনের মধ্যে দিতে হবে আমার? তো অবশ্যই 10 দিনের মধ্যে দিতে হবে। তাহলে বাট্টা গ্রহণ করতে চাইলে কয় দিনের মধ্যে দিতে হবে? 10 দিনের মধ্যে। তো বাট্টা গ্রহণের সময় 10, তাহলে 10 আর বাট্টার হার 3। তো এরকম করে দিছি, তো সব বসাইলাম। তারপরে হচ্ছে আমরা জাস্ট মাইনাস করে দিছি, এইখানে মাইনাসটা এইখানে মাইনাসের কাজ করছি, এই উপরে 2টা গুণ করছি এইটা, আর নিচে 2টা গুণ করে এইটা ভাগ করলাম এইখানে। তাহলে সে যদি বাট্টার মানে হচ্ছে যদি ক্রেতা নগদ বাট্টা গ্রহণ না করে তাহলে কি তাকে এত % খরচ বহন করতে হবে, ব্যবসায় ঋণের ব্যয় হচ্ছে তার এত। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে সে বাট্টা গ্রহণ করে নাই, এর জন্য খরচ এত। যদি বাট্টা গ্রহণ করতো তাহলে কি কম হইতো? এটা হইতে পারে না প্রশ্ন, যে স্যার যে এখানে সে বাট্টা গ্রহণ করে নাই দেখে এত হয়েছে, যদি বাট্টা গ্রহণ করতো তাহলে কি কম হইতো? তাহলে কত হইতো? তাহলে আমরা এটা একটু দেখি, এরকম কিছু একটা অঙ্ক একটা দেখি সমস্যা আমরা দেখি। তো এইখানে দেখো এই সমস্যাটা একটু দেখো। তো মাহাদি সাহেব ব্যবসায়ী 4/10 এন মানে কি নিট শর্ত 30 শর্তে বাকিতে কিছু পণ্য ক্রয় করেন। নিম্নলিখিত ক্ষেত্রে ব্যবসায় ঋণের ব্যয় কত হবে নির্ণয় করো। নিম্নলিখিত ক্ষেত্র কোনটা? দুইটা দিছে, এটা হচ্ছে ক, এটা খ। তাহলে শর্ত হচ্ছে 10 দিনের মধ্যে দিলে 4% কম পাবো, আর হচ্ছে 30 দিনের মধ্যে দিতে হবে। তাহলে ক নাম্বার কি বলছে? যদি 10 দিনের মধ্যে ঋণের টাকা পরিশোধ করে, মানে হচ্ছে যদি 10 দিনের মধ্যে দেয় তাহলে কি বাট্টা কি পাবে না?
বাট্টার সুযোগ কি সে গ্রহণ করতে পারবে না পারবে না? পারবে কিন্তু। আচ্ছা, তাহলে বাট্টার সুযোগ যদি সে গ্রহণ করে, সে যদি ছাড় পায়, হ্যাঁ, বাট্টার 4% ছাড় পায় 10 দিনে দিলে, তাহলে দেখি তো সে কয় দিনের মাথায় বাট্টা গ্রহণের মানে সুযোগ পাইছে? সে কয় দিনের মাথায় বাট্টা গ্রহণ করছে? 10 দিনের মাথায়। যেদিন বলছে সেই দিনই সে করছে। দেখো 10 দিনের মধ্যে যদি ঋণ পরিশোধ করে, মানে 30 দিনের জন্য সে একটা বাকিতে পণ্য আনছিল, তাকে বলছে যে তুমি যদি 10 দিনের মধ্যে তুমি দাও তাহলে তোমাকে 4% কম রাখবো। সে 10 দিনের মধ্যে দিছে, দেখি তো সে যে 10 দিনের মধ্যে দিয়া সে তার খরচ হয়েছে কত? 72.36%। তাইলে এখানে বাট্টার হার 4, এই যে 4, তারপর হচ্ছে 100, সূত্রের 100, বাট্টার হার 4, 360, পরিশোধকালে এখানে 30, বাট্টা গ্রহণের সময় এখানে দিয়ে দিছে 10, বা এখানেও দিছে 10, তাহলে 10 এখানে করলাম তো 72.এত%। তো এইখানে খ নম্বর বলছে, দেখো 5 দিনের মধ্যে যদি ঋণ পরিশোধ করা হয়। আচ্ছা, সে বলছে 10 দিনের মধ্যে দিলে 4% কম পাইব। কাউরে যদি বলি তুমি যদি 10 দিনের মধ্যে টাকাটা ফেরত দাও তোমাকে 4% কম রাখবো, এই 10 দিনের মধ্যে না 5 দিনের মাথায় দিয়ে দিল, সে কি টাকা 4% কম পাইবো না? হ্যাঁ, কম পাবে। দেখো অবশ্যই কম পাবে, কারণ আমরা এইখানে বলছিলাম যে স্বল্পমেয়াদী অর্থায়নে দিন ভিত্তিক মাস ভিত্তিক। আচ্ছা, ওই দিকে না যাই আমরা, তো আগে দেখি সে 5 দিনের মধ্যে দিল, তাহলে বাট্টা গ্রহণ করছে কয় দিনের মধ্যে? এখানে কিন্তু ইম্পর্টেন্ট, বাট্টা গ্রহণ করছে সে কয় দিনের মধ্যে। বাট্টা গ্রহণের সময় কি এখানে 10 না 5? সে মানে হচ্ছে ডিসকাউন্টটা পাইছে কয় দিনের মধ্যে? সে 5 দিনের মধ্যে দিছে, 5 দিনের মাথায় টাকাটা পাইছে, ছাড় পাইছে। তাহলে সে 5 দিনের মাথায় যত আগে দিছে তত আগে ছাড় পাইছে। তাহলে দেখো এখানে কি বলছে, তো 5 দিনের মাথায় দিয়ে দেখো এই যে বাট্টা গ্রহণের সময় 5, পরিশোধকাল 30, কারণ সে 5 দিনের মাথায় মানে হচ্ছে সে 10 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, দিছে কয় দিনে? 5 দিনের মাথায় দিছে। তাহলে বাট্টা সে গ্রহণ করছে কয় দিনে, কোন সময়ে? 5 দিনের মাথায় গ্রহণ করছে, তো বাট্টা গ্রহণের সময় কত? 5। দেখো এখানে দিয়ে দেখলাম সে 5 দিনের মাথায় দিয়ে দিছে বিধায় তার খরচ হয়েছে কত %? 60%। তাইলে যত আগে দিছে তত খরচটা কম, আর যত পরে দিবে তত খরচ বেশি। যদি এখানে 30 দিনের মাথায় দিত তখন কিন্তু খরচটা কি হইতো? আরো বেশি হইতো নাকি? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা জানি যে বাট্টার সুযোগ না থাকলে তো পুরাটাই দিতে হইব, আর বাট্টার সুযোগ দিতে কি পুরাটাই দিতে হইব না। আর এখানে 10% বাট্টা দিছে দেখা এখানে কিছু টাকা সে কম পাইছে, তাই না? সরি, 10 দিনের মধ্যে দিছে থেকে কিছু টাকা কম পাইছে। আর যদি সে মানে হচ্ছে কোনো বাট্টার সুযোগ না থাকতো তাহলে কি সেখানে ফুল টাকা দিতে হইতো। তো এখানে 5 দিনের মাথায় দিছে, তো আরো কম খরচ হয়েছে। তো এই হলো কথা। তাহলে আশা করি বুঝতে পারছো যে কখন ব্যবসায় ঋণ ব্যয়যুক্ত হয় আর কখন ব্যয়মুক্ত। তাহলে মোদ্দা কথা হচ্ছে বা মোট কথা হচ্ছে এইটাই যে হচ্ছে যদি বাট্টার সুযোগ দেয়া না থাকে তাহলে হচ্ছে ব্যয় মুক্ত, আর যদি দেয়া থাকে তাহলে ব্যয় যুক্ত, এক কথায়। তো ঠিক আছে, তোমাদের কিছু HW আজকে তো তোমরা যে যা বুঝলা এর আগেও তোমরা করেছো ওই আঙ্গিকে, বা আর হচ্ছে যেহেতু আজকে আমরা তোমাদের আবার রিভিউ করে দিলাম ক্লাসটা, আবার অনেকেই অনেক কিছু ভুলে গেছিলা আবার বলে দিলাম, তো সেহেতু তোমরা এই ওইখানে 5টা মোট 6টা অঙ্কের মধ্যে 2টা আমরা সলিউশন করে দিয়েছি। এখানে 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার দেয়া আছে। তো এই অঙ্কগুলো তোমরা হচ্ছে উত্তরগুলো তোমাদের সুবিধার জন্য দিয়ে দিছি আমি, তোমরা করবা। তো ঠিক আছে, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।